অন্যায়ের বিরুদ্ধে সমস্ত বাঙালি জাতির আন্দোলন চলছে, চলবে। বাঙালি হয়ে আজ বাঙালিদের পাশে এসে দাঁড়ানোর সময় এসেছে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। মনে রাখবেন, উই ওয়ান্ট জাস্টিস। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি আদিত্য, আর আজকে প্রত্যয় আর সুমিতেন্দ্র না মনে হয় হারিয়ে গেছে। আজকে আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বর্ধমানের এক গ্রামে। গল্প পাঠে রয়েছি আমি আদিত্য, আর অন্যান্য বিভিন্ন চরিত্রে রয়েছে প্রত্যয়, সুমিতেন্দ্র আর প্রদীপ্তা। This video is sponsored by the members of 221B হ্যারিসন রোড। তাহলে আপনারা মন দিয়ে গল্পটা শুনুন, আমি বরং ওদেরকে খুঁজতে চাই। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ঘরের এক পাশের দেওয়ালের তাকে বইগুলো একটা একটা করে সাজিয়ে রাখছি। আমি যখন যেখানেই থাকি না কেন, এই বই আমার চিরকালের সঙ্গী। পেশায় পুলিশের বড় কর্তা হলেও বাংলা সাহিত্যের রূপ, রস আর গন্ধে মনটা একেবারে কানায় কানায় পূর্ণ আমার। আমার স্ত্রীও আমার এই প্রাণাধিক প্রিয় বইগুলোকে নিজের সতীন মনে করত এক সময়। যদিও এবারে গুশ করা যাত্রায় তিনি আমার সঙ্গে আসেননি। তিনি কলকাতাতেই তার মেয়ের সঙ্গে রয়েছেন। আমি এখানে এসেছি আমাদের বাড়ির পুরনো চাকর বাসুদাকে নিয়ে। তো যে বাড়িটা পেয়েছি সেটা বেশ ছিমছাম, ভালোই। টালির চালের একতলা পাকা বাড়ি, মানে ইটের দেওয়াল, চুন সুরকি করা, আর ওপরে টালি বসানো রয়েছে। সামনের দুটো ঘর লাগোয়া টানা বারান্দা রয়েছে একটা। রান্নাঘরটা ভিতরের দিকে, আর সবার সামনে একটা উঠোন, আর এক পাশে রয়েছে কলঘর। তো ঠিক হলো যে বারান্দা লাগোয়া পাশাপাশি দুটো ঘরে আমি আর বাসুদা দুজনে থাকবো। তো আমার বই গোছানো যখন প্রায় শেষ, তখন বাসুদা এসে বলল, দাদাবাবু, রাত 9টা বাজে, খাবারটা তোমাকে দিয়ে যাই। আকাশের অবস্থা কিন্তু ভালো না, কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই। তাই বলছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিলে হতো নি? ঠিক আছে, তুমি খাবারটা বাড়ো, আমি গায়ে একটু জল ঢেলে আসছি। সত্যি কথা বলতে কি, এই গ্রামটা আমার কোনোদিনই খুব একটা পছন্দ নয়। শহরের আরামদায়ক জীবনযাত্রাই বেশি ভালো লাগে আমার। আমি সেখানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই স্বাভাবিক প্রথমে মন বসাতে একটু অসুবিধেই হয়েছিল আমার। তার উপর আমার এই পেশার ঠেলায় আরও বেশি সমস্যায় পড়তে হয়। পুলিশের প্রতি ভয় মানুষের চিরকালের, তাই হয়তো সহজভাবে তারা আমার সাথে মিশে উঠতে পারে না। প্রথম রাতটা কোনো রকমে কাটলো আমার, যাকে বলে। পরের দিন ছুটি ছিল, জয়েনিং হচ্ছে তার পরের দিন থেকে। তো ঠিক করলাম যে ছুটির দিনটা ঘরে বসে না কাটিয়ে আশপাশটা একবার ঘুরে দেখব, পারলে একবার থানাটাও ঘুরে আসব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম কাছেই একটা শ্মশান কালীর মন্দিরে। এই জায়গাটাতেই বাজার টাজার বসে আর কি। তো মাকে প্রণাম সেরে বেরিয়ে আসছি মন্দির থেকে, এমন সময় এক ছোকরা মতো ছেলের সাথে দেখা। নমস্কার নতুন বাবু, গ্রামে ঘুরতে বেরিয়েছেন বুঝি? আমি একটু আশ্চর্যই হলাম। সবে মাত্র কালকে এসেছি, এরই মধ্যে ছেলেটা আমাকে চিনল কি করে? আমি ঘাড় নেড়ে সায় দিলাম।
ছেলেটা মনে হয় আমার মনের কথা বুঝতে পেরেছিল। সে আবার বলতে শুরু করলো। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি আপনাকে কি করে চিনলুম। আরে বাবা, আপনি এখন যে বাড়িতে আছেন সেটা তো আমি সাফ করে দিয়েছিলুম আপনি আসার আগে। তারপর যখন কাল বিকেলবেলা রিক্সা থেকে নামলেন তখন দেখলুম। আপনি হয়তো আমাকে খেয়াল করেননি। আসলে খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তাই আর লেখাপড়াটা শেখা হয়নি। যখন যে যা করতে বলে করে দিই, ওই করেই আমার দিন চলে যায়। বুঝলাম। তা তা তোমার থাকা হয় কোথায়? এই তো মন্দিরের পাশেই একটা ঘরে থাকি। এই গ্রামের লোকে মিলেই করে দিয়েছে। আপনার কখনো কোনো দরকার পড়লে আমায় কিন্তু অবশ্যই জানাবেন, আমি কিন্তু করে দেব। সত্যি বলতে কি, ছেলেটাকে মন্দ লাগলো না আমার। ছেলেটার কথাবার্তায় একটা সরলতার ছাপ আছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। আমার আবার নাম? গ্রামের সবাই আমাকে মানিক বলে ডাকে, আপনিও তাই ডাকবেন। মানিক, ঠিক আছে। তা মানিক, বলছি তোমার এখন হাতে কোনো কাজ আছে? মানে যদি না থাকে তাহলে আমাকে একবার এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবে নাকি? চিন্তা নেই, আমি তার জন্য তোমায় পুষিয়ে দেবো। দিন তোমার বিফলে যাবে না। তাহলে চলুন, কাছেই একটা সুন্দর জায়গা আছে, আপনাকে ঘুরিয়ে আনি, আপনার ভালো লাগবে। আমি হেসে তার পিঠ চাপড়ে বললাম, চলো তাহলে যাওয়া যাক। কালী মন্দিরের সামনেটায় অনেকটা খোলা জায়গা রয়েছে, আর এর চারিদিকে রয়েছে ছোট ছোট দোকানপাট, আর একদিকে রয়েছে গ্রামের রিক্সা স্ট্যান্ডটা। তো মানিক আমাকে নিয়ে সেখান থেকে একটা রিক্সা ধরল। দুধারে ঝোপ জঙ্গলে ঘেরা লাল মাটির রাস্তায় এখন পিচ পড়েছে। মিনিট 20 মতো পথ পেরিয়ে রিক্সাটা থামল। চারিদিকে ঘন শাল পিয়ালের জঙ্গল। রাস্তার পাশে দুটো গুমটি মতো চায়ের দোকান ছাড়া আর সেরকম কিছুই নেই এখানে। তো এই হলো আউশ গ্রামের জঙ্গল। এখানে নাকি বর্ধমানের রাজাদের একটা শিকার করার মাচা এখনো অবশিষ্ট আছে। পুলিশের কলমে প্রকৃতির এই শোভা বর্ণনা করা বড়ই কঠিন। তবে তবে এতটুকু বলতে পারি যে এখানে এসে দাঁড়ালে ওই গাছপালাগুলোর মতোই সে চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, কথা বলতে মন চায় না। রিক্সাটা দাঁড় করিয়ে চায়ের দোকানগুলোর পাশ দিয়ে একটা ছোট্ট পায়ে হাঁটা পথ ধরে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে খানিকটা যেতেই চোখে পড়ল জিনিসটা। কয়েকটা প্রাচীন ইটের দেওয়াল, অনেকটা ওই ওয়াচ টাওয়ারের মতো। জঙ্গলের বুক চিরে সোজা উঠে গেছে আকাশের পানে সমান্তরালভাবে। এই সেই বিখ্যাত ভালকি মাচান। কোথায় যেন পড়েছি যে আগে এই জঙ্গলে নাকি প্রচুর ভাল্লুক পাওয়া যেত। তখনকার দিনের সামন্ত রাজারা এই জঙ্গলে এই ইটের মাচার ওপর বসে ভাল্লুক শিকার করতেন এই জঙ্গলে। সেই জন্য এই জায়গার নাম ভালকি মাচান, আর এই জঙ্গলের নাম ভালকি। মুগ্ধ হয়ে দেখতে দেখতে লক্ষ্য করলাম যে শালপিয়ালের মাথার ফাঁক দিয়ে কাজলের মতো কালো মেঘ উঁকি মারছে। একটা ঠান্ডা ফুরফুরে বাতাসে জঙ্গল দুলে উঠছে আপন তালে। নতুন বাবু, আকাশের অবস্থাটা একবার দেখছেন? একবার যদি জমজমিয়ে নামে তাহলে এক্কেরে কাক ভেজা হতে হবে। কিন্তু আশেপাশে ওই চায়ের দোকান ছাড়া কিন্তু কোনো ঠাঁই নেই। জঙ্গল থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে দুটো চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসেছি। হঠাৎ মানিক গদগদ মুখ করে দুহাত বাড়িয়ে আমার সামনে তুলে ধরল একটা প্লাস্টিকের খেলনা। অতি সাধারণ, ওই একটা বাঁদর, মানে ওই চাবি ঘোরালেই ঝনঝন করে হাতের করতাল দুটো বাজায়। তো আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, বাহ বাহ, চমৎকার হয়েছে। তা কার জন্য কিনলে এটা?
তোমার বাড়িতে ভাই বোন আছে বুঝি? না না, আপনার জন্য। আপনি নতুন এসছেন তো তাই দিলুম। আরে, আমার জন্য খেলনা? ভালো ভালো। না না, আসলে ওই যে দেখেন, ওই মেয়েটার দিকে তাকিয়ে ভারী মায়া হলো। একা একা জুড়ি করে খেলনা বিক্রি করে, এমনভাবে একটা নাও করলো যে এড়িয়ে যেতে পারলুম না, তাই নিলুম। আপনার বাড়িতে যদি ছোট কেউ থাকে এই আর কি। পেছন ফিরে দেখলাম যে রাস্তার ওপাশে একটা বাচ্চা মেয়ে এসে ঝুড়ি করে কিছু প্লাস্টিকের খেলনা বিক্রি করছে। কেন জানি না মেয়েটাকে দেখে বড় মায়া হলো। থাক, ভালোই করেছে মানিক খেলনাটা কিনেছে। আমি অনেক সাধাসাধি করলাম মানিককে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু মানিক বেটা কিছুতেই নিল না টাকাটা। উঠতে যাব অমনি নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের রিক্সাওয়ালাও রিক্সা ছেড়ে দোকানের ছাউনির তলায় এসে দাঁড়ালো। অগত্যা আবার 3 কাপ চা দিতে বললাম। প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হলো সেখানে। এর মাঝে আর এক বিপত্তি ঘটল। ওই খেলনাটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ওটার হাতের একটা টিনের করতালে হাতটা গেল কেটে আমার। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমার অফিসও শুরু হয়ে গিয়েছে। থানায় জিপ আছে, কিন্তু বাড়ি থেকে সাইকেল নিয়ে যাতায়াত করি। মাসে বরাদ্দ তেলের কোটা পেরিয়ে গেলেই সরকার বাহাদুরকে কৈফিয়ত দিতে দিতে কলমের নিব খসে যাবে। মানিক মাঝে মাঝে এসে আমার খোঁজ নিয়ে যায়। তাকের ওপর সাজিয়ে রাখা ওই খেলনাটার দিকে চোখ পড়লেই সেই বাচ্চা মেয়েটার করুণ মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এই গ্রামাঞ্চলে এসে বেশ ভালোই কাটছিল আমার দিনগুলো। কাজকর্ম ছাড়া বাকি সময়টা বেশ ঢিলে ঢালা। গা ছাড়া একটা ভাব, শান্ত পরিবেশ, গ্রামের তাজা হাওয়া। গরমের হাত থেকে দিন কয়েক হলো একটু স্বস্তিও পাওয়া গেছে। প্রায় প্রতিদিনই এখন ঝড় বৃষ্টি তার লীলা খেলা দেখাচ্ছে। তো সেদিন বিকেল থেকেই এক নাগারে ঝড় বৃষ্টি হয়ে চলেছে, তার উপর আবার লোডশেডিং। বারবার নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো আমেজটাকে পুরোপুরি উপভোগ করার জন্য 1 কাপ গরম চা হাতে জানলার ধারে চেয়ারটা টেনে নিয়ে বসলাম। বাসুদা রান্নাঘরে খিচুড়ি আর ডিম ভাজা বানাচ্ছে। মানিককে রাতে খেতে বলেছি আজকে এখানে। চায়ের কাপে সবে প্রথম চুমুকটা দিয়েছি, হঠাৎ ঘরের ভিতর একটা ঝনঝন শব্দ হলো। আমি ভাবলাম যে বাসুদা হয়তো কিছু বলতে এসেছে, কিন্তু পেছন ঘুরে তাকিয়ে দেখলাম না, তা তো না। যাই হোক, ওই একটা উটকো শব্দ নিয়ে মাথা ঘামাতে গিয়ে এই সুন্দর বৃষ্টি মাখা সন্ধ্যের আমেজটা মাটি করার কোনো মানেই হয় না। কিন্তু আমার মতো একটা তুচ্ছ মানুষের ইচ্ছা অনিচ্ছায় জগৎ সংসারের আদেও কি কিছু যায় আসে? কিছুক্ষণ পর শব্দটা আবার হলো, একবার নয় বেশ কয়েকবার। আমি চেয়ারটা ছেড়ে উঠতে গিয়ে শুনতে পেলাম ঘরের ভিতরের দিকের দরজার আড়ালের অন্ধকার থেকে কে যেন হাসছে। মনের ভিতর অস্বস্তিটা সবে বাড়তে যাচ্ছিল, হঠাৎ মনে পড়ে গেল যে ও মানিক এসেছে। ব্যাটা কখন যে চুপি চুপি বাড়িতে ঢুকেছে টেরই পাইনি। আমার শোয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে শয়তানটা মশকরা করছিল। তো আমাকে দেখে দুপাটি দাঁত বের করে সেই খেলনাটা হাতে নিয়ে বেরিয়ে এলো। তাহলে এতক্ষণ এইটারই শব্দ শোনা যাচ্ছিল। কেমন ভয় পাইয়ে দিলাম বলুন। তা তুই কি করে বুঝলি যে আমি ভয় পেয়েছি? হ্যাঁ, আমি কিসের চাকরি করি তুই ভুলে গেলি নাকি? হ্যাঁ, আপনি যত বড়ই দারোগা হন না কেন, প্রাণের ভয় নেই এমন মানুষ খুব কম আছে। তো সেদিন রাতে আমি, মানিক আর বাসুদা 3 জনে মিলে একসাথে বসে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করলাম।
বৃষ্টির ঠান্ডা হাওয়ায় পেটে খিচুড়ি পড়তেই চোখে যেন ঘুম নেমে এলো একেবারে। থাক, আজ আর বই পড়তে মন চাইছে না তেমন। রাত তখন কটা ঠিক বলতে পারবো না। কানের কাছে একটা ঝনঝন শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল আমার। শব্দটা ঠিক ঠিক সেই সন্ধ্যের শব্দটার মতো। কিন্তু কিন্তু এখন তো ঘরে মানিক নেই। তাহলে খেলনাটা কে বাজাচ্ছে? বাসুদা? বাসুদা এই বৃদ্ধ বয়সে এইসব করবে না নিশ্চয়ই। কথাগুলো ভাবতে ভাবতে আমি দেওয়ালের তাকের দিকে তাকালাম। অবাক কাণ্ড! ওই খেলনাটা কোথায়? মানিক তো ওটাকে ওখানে ওই আমার বইগুলোর পাশে তুলে রেখেছিল। আমি শব্দটায় ভালো করে কান পাতলাম। না, শব্দটা ঘরের ভিতর থেকে তো নয়, শোয়ার ঘরের বাইরে থেকে আসছে। আমি বিছানা থেকে উঠে বেরিয়ে এলাম বারান্দায়। ততক্ষণে আকাশের মেঘ অনেকখানি কেটে গিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছে উঠোনটাতে। শোয়ার ঘরটা থেকে বেরিয়ে বারান্দায় ডান দিকে একটা কাঠের চেয়ার পাতা থাকে। আমি রোজ সকালে ওখানে বসেই চা খাই। কিন্তু কই, চেয়ারটা তো নেই ওখানে। এ কি, ওটাকে আবার উঠোনের মাঝখানে কে রেখে দিল? আর সেই খেলনাটা বাধ্য ছেলের মতো তার উপর বসে একটানা বেজে চলেছে। কিন্তু কে করলো এই কাজটা? ঘরের দরজা তো বন্ধ ছিল। একটা শীতল জলীয় হাওয়া যেন আমার সমস্ত শরীর স্পর্শ করে গেল। মানিক ঠিকই বলেছিল, ভয় পায় না এমন মানুষ খুব একটা দেখা যায় না। এই মুহূর্তে উঠোনে নেমে ব্যাপারটা খতিয়ে দেখার মতো সাহস আমার সত্যিই হলো না। ঘরে ঢোকার জন্য যেই পেছন দিকে ফিরে এক পা বাড়িয়েছি, অমনি খেলনাটার শব্দটা থেমে গেল। এই নিস্তব্ধতা অসহ্য একেবারে। আমি এক ঝটকায় ফিরে চাইলাম সেদিকে। আমি যা দেখলাম তা দেখার পর কারোর যদি বাহ্য জ্ঞান লোপ পায়, তাকে মোটেই কাপুরুষ বলা যায় না। আমি দেখলাম যে প্লাস্টিকের খেলনাটা চেয়ারে নেই, সেখানে বসে আছে একটা বিকৃত নারী মূর্তি। তার শরীরটা একেবারে কালচে, গায়ে একটা নোংরা ছেঁড়া কাপড় জড়ানো, মুখটা ঠোঁটের দুপাশ দিয়ে বিশ্রী ভাবে প্রায় কান অব্দি চেরা। সেই ফাঁক দিয়ে মারি সমেত দুপাটি দাঁত বেরিয়ে আছে কঙ্কালের মতো। ওই খেলনাটা কোলে নিয়ে সে বসে আছে, আর পাশে গোঁজার চাবিটা মরমর শব্দে ঘুরিয়ে দিতেই ওটার হাতের করতালগুলো বাজতে শুরু করলো। দাদা বাবু, কি হয়েছে আপনার? সারা রাত কি এখানেই ছিলেন? ঝড় বাদলের রাতে সারা রাত এভাবে উঠোনের মাঝখানে বসেছিলেন? ঝড়ঝাড়ি হলে কি হবে শুনি? না, পরের দিন সকালে বাসুদার ডাকে হুঁশ ফিরল আমার। দেখলাম আমি উঠোনের মাঝখানে সেই চেয়ারটাতে বসে আছি, আর ওই খেলনাটা আমার কোলে। ওটার দিকে চোখ পড়তেই এক ঝটকায় উঠে ওটাকে ছুঁড়ে মারলাম উঠোনের বাইরে একেবারে। আমার এই কাণ্ড দেখে বাসুদা একেবারে অবাক হয়ে গেল, কিন্তু আমার আবভাব থেকে সে কোনো প্রশ্ন করার সাহস পেল না বোধহয় সেই মুহূর্তে। আমি চুপচাপ ঘরে চলে এলাম নিজের। চোখ মুখে জল দিতেই ঠোঁটের কোণা দুটো কেমন যেন কটকট করে উঠল। সেদিনের পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল আমার।
থানার কাজেও মন বসাতে পারছি না ভালো করে, কোনো জিনিসেই যেন আমি আমি কনসেন্ট্রেট করতে পারছি না। সব সময় ওই 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 খেলনাটার একঘেয়ে শব্দটা যেন কানের কাছে বাজছে আমার। এর কয়েকদিন পরের কথা, একটা জরুরি কাজে আটকে যাওয়াতে আমার একটু রাত হয়েছিল থানা থেকে ফিরতে। বাসুদাকে বলে রেখেছিলাম যে আমার খাবারটা আমার ঘরে বেড়ে রেখে দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে। বাড়ি এসে বারান্দায় দাঁড়িয়ে আমার ঘরের দরজার তালাটাতে আমার স্পেয়ার চাবিটা ঢুকিয়ে একবার ঘোরাতেই হাতটা আটকে গেল আমার। ভেতরে ভেতরে কিছু একটা শব্দ হচ্ছে। কিসের কিসের শব্দটা? কারোর ফিসফিসানি কথা বলা, নাকি নাকি চাপা হাসি, নাকি দুটোর কোনোটাই নয়, অন্য কিছু? এই এই মুহূর্তে দরজা খুলে ভিতরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। মনকে শক্ত করে দরজাটা খুলে সবে মাত্র এক পা বাড়িয়েছি। এতক্ষণ আমার কানে ভেসে আসা সমস্ত শব্দ বন্ধ হয়ে শুধু ঝনঝন শব্দ করে কিছু একটা গড়িয়ে এলো আমার পায়ের কাছে। আমি ঘরের আলোটা জ্বালাতেই দেখলাম সেই খেলনাটা। এ কি? এটা এটা ঘরে এলো কি করে? নির্ঘাত বাসুদার কাজ, যত্ন করে তুলে রেখেছে বোধহয়। মনে মনে ভাবলাম যে এটাকে আজই ঘর থেকে বিদেয় করব। সব অশান্তির মূলে এই খেলনাটা। ঝুঁকে কুড়িয়ে নিতে গিয়ে হাতে হাতে তরল মতো কিছু একটা লাগলো। হাতটা ঘুরিয়ে চোখের সামনে আনতেই দেখলাম যে খেলনা বাঁদরটার ঠোঁটের দুপাশ থেকে মুখটা কেউ চিরে দিয়েছে। আর আর সেই চেরা ঠোঁট দুটো থেকে বেরিয়ে আসছে ওই লাল তরলটা। এটা 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 কোত্থেকে গেল এখানে? আর্তনাদ করে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিলাম ওটাকে। খেলনাটা ঘর থেকে বারান্দা থেকে গিয়ে পড়লো একেবারে উঠোনে। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে এই ভেবে স্বস্তি পেলাম যে আজ রাতের মতো ওটার হাত থেকে মুক্তি পাওয়া গেছে। কাল সকালে উঠে সবার আগে ওটাকে একেবারে দূর করে দিয়ে আসবো। রাতে আর কিছু খাওয়া হলো না আমার। টেবিলের উপর থালায় ঢাকা দিয়ে বেড়ে রাখা খাবারটা পড়েই রইল। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। মাথার উপর টালির চালে বৃষ্টির শব্দ হচ্ছে। জানলা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় চোখের পাতা দুটো ভারী হয়ে এলো। বড়বাবু, ও বড়বাবু, এই শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন একবার। আমি হরিপদ, কনস্টেবল হরিপদ, থানা থেকে আসছি। এই দরজাটা খুলুন। হরিপদ নন্দী, থানার এক কনস্টেবল। তার ডাকাডাকিতে ঘুমটা ভাঙলো আমার। হাত ঘড়িতে সময় দেখলাম রাত ৩টে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। দরজা খুলে দেখি উনি হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাইরের রাস্তায় থানার জিপটা। কি হয়েছে নন্দীবাবু? এত এত রাতে আপনি এখানে? হ্যাঁ, আপনাকে এক্ষুনি একবার যেতে হবে আমার সাথে। ওই থানার পরে আর কি কালী মন্দিরটা পেরিয়ে কয়েকটা গলি পরে একটা বাড়িতে নাকি খুন হয়ে গেছে। ওরা এসে খবর দিয়ে গেছিল থানায়। আমি আপনাকে ডাকতে এলুম। ও আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আপনি দাঁড়ান একটু। থানায় লোক কম, তাই ঘটনাস্থলে আমি আর নন্দীবাবুই গেলাম। বাড়তি লোক বলতে কেবল আমাদের ওই জিপের ড্রাইভার। শ্মশানকালীর মন্দির পেরিয়ে রিক্সা স্ট্যান্ডের পাশ দিয়ে একটা গলিতে ঢুকে মিনিট ২-১ গিয়ে জিপটা থামল। এদিকে রাস্তায় কোনো আলো নেই। চারিদিকে কেবল বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলের আড়ালে একটা দুটো বাড়ি। গাড়িতে বসেই নন্দীবাবু আমাকে রাস্তার পাশেই একটা বাড়ি দেখিয়ে বললেন, ওই যে স্যার, ওইটা।
অন্ধকার গাছপালায় ঘেরা একটা সেকেলে ধরনের হলদে রঙা একতলা বাড়ি। সামনে সামান্য উঠোন মতো জায়গাটায় একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ উঠে বাড়িটাকে একেবারে ছাতার মতো ঢেকে রেখেছে। সবুজ দরজার কার্নিশের ওপর একটা বাঁকা রডের সাথে ঝোলানো টিনের চোঙার নিচে একটা বাল্ব এই ছোট্ট উঠোনটাতে যেন একটা আলোর তাঁবু খাটিয়ে রেখেছে। চারিদিকে আলো বলতে ওই একটাই, হলদে আলো আর বৃষ্টির অবিরাম ধারায় মাখামাখি হয়ে আছে ছোট্ট জায়গাটা। নেমে গেলাম গাড়ি থেকে। দরজার সামনে রোগা ছিপছিপে গোছের একটা লোক উবু হয়ে পড়ে আছে। বৃষ্টির জলে তার শরীর থেকে লাল রক্ত মিশে ছড়িয়ে পড়েছে সারা উঠোনটাতে। আমি সেদিক থেকে চোখ না ফিরিয়েই প্রশ্ন করলাম, এই কি ভিকটিম ছাড়া এখানে তো আর কাউকেই দেখতে পাচ্ছি না নন্দীবাবু। তাহলে খবরটা দিয়ে গেল কে? আপনি মরা লোকটাকে চেনেন? এখানকার ঠিকানা আছে? কোনো উত্তর না পেয়ে কথাগুলো আবার বলার জন্য পেছন ঘুরে তাকালাম, কিন্তু অবাক কাণ্ড, কোথায় নন্দীবাবু আর কোথায় ড্রাইভার আর কোথায় থানার জিপটা? রাস্তার উপর কিচ্ছু নেই। লোকটা পাগল নাকি? নিজেই আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো, আবার আমাকে এখানে একা রেখে দিয়ে ড্রাইভার সমেত গাড়িটা নিয়ে উধাও হয়ে গেল। কাল সকালে গিয়ে থানায় ওর একটা ব্যবস্থা করতে হবে। যাকে, সে তো পরের কথা। এখন এই দিকটা সামলাই। যখনকার কথা তখন কিন্তু এইসব মোবাইল টোবাইল কিছু আসেনি যে এখান থেকে কাউকে ফোন করব আমি। যাক, এখন বডিটাকে একবার উল্টে মুখটা দেখা দরকার। কিন্তু মৃতদেহটা সোজা করতেই আমি প্রায় আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে এলাম। ঘোলাটে অন্ধকারেও দেখতে পেলাম এই যে বাসুদা। মুখটা ঠোঁটের দুপাশ দিয়ে বিশ্রী ভাবে প্রায় কান অবধি চেরা। সেই ফাঁক দিয়ে মারি সমেত দুপাটি দাঁত বেরিয়ে আছে কঙ্কালের মতো। চোখ দুটো যেন যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মানুষটাকে যে একেবারেই চেনার উপায় নেই। রাতের মিশমিশে অন্ধকারে বৃষ্টির ঠান্ডা জলে আমার শরীরের শিরা উপশিরাগুলো যেন জমে যাচ্ছে। এই মুহূর্তে থানায় ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। রাস্তায় ওঠার জন্য পেছনে ঘুরিয়ে সবে কয়েক পা এগিয়েছি, অমনি একটা অদ্ভুত শব্দ কানে এলো। নিজের অজান্তেই যেন পা দুটো থেমে গেল আমার। ফিরে তাকালাম, কিন্তু যা দেখলাম সেটা কি আদৌ সম্ভব? মৃত ব্যক্তির পাশে ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে আমার সেই খেলনাটা যেটা মানিক দিয়েছিল, এই বৃষ্টির মধ্যেও হাতের করতাল দুটো বাজছে অনবরত। কিন্তু এটা যে আমি নিজের হাতে আজ আমার বাড়ির উঠোনে ফেলে দিয়েছিলাম, এটা এখানে এলো কি করে? আমার বুকের ভেতরটা কেমন যেন শক্ত হয়ে আসছে। হৃৎপিণ্ডের বাতাসটুকু জমাট বেঁধে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে যেন। কি যেন একটা অদৃশ্য টানে আমি এগিয়ে গেলাম সেটার দিকে। খেলনাটার উপর টপ টপ করে কিছু একটা এসে পড়ছে, আবার বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সেটা। তরলটা স্বচ্ছ নয়, রংটা বেশ গাঢ়। সামান্য একটু ঝুঁকে পড়ে বুঝতে পারলাম যে ওটা জল নয়, ওটা রক্ত। ওপর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আমি মাথা তুলে চাইলাম গাছটার দিকে। একটা বিশ্রী নারী মূর্তি গাছের মগডালে বসে চেয়ে আছে আমার দিকে। মাথার চুলগুলো বৃষ্টির জলে সোজা হয়ে ঝুলতে ঝুলতে প্রায় আমার মাথার কাছে এসে ঠেকেছে। চোখের মণি দুটো প্রায় ঠিকরে বেরিয়ে এসেছে যেন।
মুখটা ঠোঁটের দুপাশ থেকে কান পর্যন্ত সেই সেই একইভাবে চেরা। সেই ফাঁক দিয়ে দুপাটি দাঁত বেরিয়ে এসেছে কঙ্কালের মতো। কি কি বিভৎস, কি বিভৎস! দেখলে মনে হয় যে যেন ওটা আমাকে দেখতে পেয়ে কোনো কুটিল দৃষ্টিতে হাসছে আমার দিকে তাকিয়ে। সে সে এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। ওটা ওটা তো মানুষ নয়। তবে তবে ওটা কি? এবার এবার আর এক মুহূর্ত সময় নষ্ট নয়। আমি আমি উঠে পড়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম রাস্তা ধরে। অন্ধকার বৃষ্টি মাখা গ্রামের নির্জন গ্রামের পথে অসহায়ের মতো আমি একা দৌড়াচ্ছি। সামনের এক হাতও দেখা যাচ্ছে না ঠিক করে। অন্ধকারটা যেন চারদিক থেকে গিলে খেতে আসছে আমাকে। জামা প্যান্ট ভিজে গেছে, জুতোর ভিতরে জল জমে ছপ ছপ করছে একেবারে। ফলে ফলে যা হওয়ার তাই হলো। একটা জল ভরা গর্তে পা পড়ে হোঁচট খেয়ে একেবারে মুখ থুবড়ে পড়লাম সামনে। চোখ দুটো বন্ধ হয়ে আসার আগে লোহার গেটের ফাঁক দিয়ে মন্দিরে মায়ের মুখটা দেখতে পেলাম। আমি বুঝলাম যে শ্মশানকালীর মন্দিরের কাছে এসে পড়েছি প্রায় আমি। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজের বিছানায়। বাসুদা, মানিক, আরো বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছে আমার ঘরে। মাথার ভেতরটা প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা করছে আমার। বাসুদার সামনে এগিয়ে এলো। সে যে একেবারে স্বাভাবিক। তার মানে নিশ্চয়ই কাল রাতের অন্ধকারে ঝড় বৃষ্টিতে আমি লোকটার মুখটা ভুল দেখেছি, বা লোকটা হয়তো বাসুদার মতোই দেখতে ছিল, কিন্তু বাসুদা ছিল না। নতুন জায়গায় এসে এর মধ্যেই কি কাণ্ডটাই না ঘটিয়েছ বলো তো? কে বলেছিল তোমাকে ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরোতে? বাসুদার শেষ প্রশ্নটাতে আমার চোখের সামনে হরিপদ নন্দীর মুখটা ভেসে এলো। আমি তো নিজে যাইনি, সেই তো রাতের বেলা আমাকে ডাকতে এসেছিল। মনে পড়তেই হুড়মুড় করে খাটের উপর উঠে বসলাম। বাসুদা, বলছি আমাকে তাড়াতাড়ি এক কাপ চা দাও তো। আমায় এক্ষুনি একবার থানায় যেতে হবে। আমি থানায় ঢুকেই ধরলাম হরিপদ বাবুকে। জিজ্ঞাসা করলাম, এই যে নন্দীবাবু, কাল রাতের ওই মার্ডার কেসটার কি হলো? আর আপনি আমাকে ওইভাবে একা ফেলে চলে গিয়েছিলেন কেন অত রাতে? আপনি জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? হরিপদ বাবু কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার দিকে। হ্যাঁ, আপনি এসব কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন মার্ডার কেস? হ্যাঁ, আমি আপনাকে কোথায় ফেলে এসেছিলাম? ওনার ওই উত্তরে আমার মাথায় যেন একেবারে আগুন চলে গেল। ইয়ার কি হচ্ছে নাকি? সব কিছুর কিন্তু একটা লিমিট আছে নন্দীবাবু। আপনি কাল একটা মার্ডার কেসের জন্য আমাকে মাঝরাতে ডাকতে যাননি? আমাদের মধ্যে একটা ঝামেলা বেঁধেই যাচ্ছিল, ঠিক তখনই থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। আমি নন্দীবাবুকে ইঙ্গিত করে ওটা ধরতে বললাম। হ্যাঁ, এসেছেন। হ্যাঁ, জয়েন করেছেন। না, ফ্যামিলি রেখেই এসেছেন। হ্যাঁ, খালি সঙ্গে একজন চাকর রয়েছে। হ্যাঁ, থাকার বন্দোবস্ত আমরা সব করে দিয়েছি। ওনার দেখাশোনার কোনো ত্রুটি হবে না স্যার। আচ্ছা, রাখছি স্যার। জয় হিন্দ। বুঝলাম নিশ্চয়ই ট্রান্সফার সেল থেকে ফোন করে আমার খোঁজ খবর নিচ্ছে। এর মধ্যেই আমাদের চেঁচামেচি শুনে থানার অন্যান্য স্টাফরা জড়ো হয়েছে। ওরা আমায় বোঝাতে লাগলো যে আমার কোথাও ভুল হচ্ছে। নন্দীবাবু কাল রাতে নাকি থানাতে ছিলেনই না, আর কোনো মার্ডার কেসও থানায় আসেনি। সব শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সত্যি কথাই বলছে নিশ্চয়ই এরা, কারণ সবাই তো আর একসাথে ভুল হতে পারে না। আর আমি সবার সিনিয়র এখানে। কাজের ব্যাপার নিয়ে নিশ্চয়ই কেউ আমার সাথে এরকম ঠাট্টা করবে না। তাছাড়া গ্রামে যদি সত্যি কোনো খুন হতো কাল রাতে, তাহলে তার আভাস তো সকালে পাওয়া যেত।
সকাল থেকে এত লোক, গ্রামের মানুষ আজকে ভোরে আমাকে কালী মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে এসেছে। তার মানে আমি তো কাল রাতে বাইরে বেরিয়েছিলাম। তাহলে তাহলে রাতে যা যা কিছু ঘটেছে সবটাই আমার মনের ভুল, ভ্রান্ত ধারণা। তবে তবে সেদিন রাতে যে ঘটনার মুখোমুখি আমি হয়েছিলাম তাতে এ জন্মের মতো অপার্থিব জগতের প্রতি কৌতূহল আমার মিটে গিয়েছিল। আমি থানা থেকে দুপুরেই বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়ার পর ভাত ঘুমটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেটা যখন ভাঙলো তখন বিকেল পেরিয়ে সন্ধে শুরু হয়ে গিয়েছে। বাসুদা এসে সন্ধ্যের চা দিয়ে গেল। বাসুদা, বলছি কখন থেকে লোডশেডিং গো? আমি তো কিছুই টের পেলাম না, এত ঘুমিয়েছি। যাই হোক, চাটা দাও। অনেকক্ষণ হলো। দুপুরে বৃষ্টিতে জলের ভারে ওদিকে কোথাও একটা গাছের ডাল ভেঙে তার ছিঁড়ে গেছে। আজ আর আসবে বলে মনে হচ্ছে না। কৃষ্ণচূড়া গাছ? শেষের কথাটা খুব আস্তে বেরিয়ে এলো আমার মুখ থেকে। কাল রাতে ওই বিভৎস মহিলাটি কৃষ্ণচূড়া গাছটার ডালেই বসেছিল। আর একটা বিষয় আজ সারাদিন আমি একেবারেই লক্ষ্য করিনি। সেটা হলো খেলনাটা সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না আমি। রাতে খাবার পাট মিটিয়ে বাসুদা তার ঘরে শুতে গেছে। আজ রাতের জন্য তার পুরনো রেডিওটা আমি ধার নিয়েছি, কারণ দুপুরের ঘুমটা এত বেশি হয়েছে যে রাতে খুব সহজে ঘুম আসবে বলে মনে হচ্ছে না। তাই সময় কাটানোর জন্য ওই একটা পথই খোলা আছে। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি বিছানায় শুয়ে রেডিওতে একটা বাংলা নাটক শুনছিলাম। কখনো আবার নাটকও শুনছি, একবার এটা তো পরের বার অন্যটা। হঠাৎ রেডিওর শব্দটা কেমন কেমন যেন কাঁপতে শুরু করলো। আমি গোল রেগুলেটরটা এদিক ওদিক ঘুরিয়ে সামনে পেছনে কয়েকবার চড়থাপ্পড় মেরেও সেটাকে ঠিক করতে পারলাম না। উপায়ান্তর না দেখে সেটাকে যেই বন্ধ করতে যাব অমনি ঘ্যাস ঘ্যাসে শব্দ থেমে গিয়ে একটা খিলখিলে হাসির আওয়াজ বেরিয়ে এলো। আমি প্রথমে ভাবলাম যে রেডিওটা মনে হয় ঠিক হয়ে গিয়েছে। হাসিটা হয়তো ওই শ্রুতি নাটকেরই সংলাপ। কিন্তু পরের কথাগুলো আমার সেই ধারণাটাকে ভুল প্রমাণিত করলো। কৃষ্ণচূড়া গাছটা তো ভেঙে গেছে, আমি এখন থাকবো কোথায়? তাই তো আমি এখানে চলে এলাম। এক রাশ উষ্ণতার সাথে কথাগুলো বেরিয়ে এলো যন্ত্রটার ভেতর থেকে। সেটা থামতেই আমার খাটের নিচে বেজে উঠল সেই খেলনাটা। না, কোনো ভুল হয়নি আমার। এই শব্দ ভুল হবার নয়। তবে তবে কি কাল রাতে গাছের ডালে দেখা সেই কুৎসিত মহিলাটা আমার খাটের নিচে? ভাবতেই সমস্ত শরীরটা যেন কেন্নর মতো গুটিয়ে গেল আমার। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বাসুদাকে ডাকতে, কিন্তু তার জন্য তো আমায় বিছানা থেকে নামতে হবে। একজন পুলিশের বড় কর্তা হয়ে বিছানায় জড়ভরতের মতো বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব? আমি খুব সাবধানে একবার উঁকি মারলাম খাটের নিচে। জায়গাটা একেবারে ফাঁকা, কিছুই তো নেই সেখানে। বাইরে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল। আমি বাসুদাকে ডাকার জন্য বেরিয়ে এলাম শোয়ার ঘর থেকে। হালকা করে ঠেলা দিতেই পাশের ঘরের দরজাটা খুলে গেল। আশ্চর্য, লোকটা কি রাতে দরজা খুলে ঘুমোয় নাকি? এই দুটো ঘরের দরজা যে খোলে একেবারে খোলা বারান্দায়। এরকম করে শুলে তো রাত্রে যে কেউ ঘরে ঢুকে যাবে। যাই হোক, ঘরের ভিতর এক কোনায় হ্যারিকেনের টিমটিমে আলোটা জ্বলছে। কিন্তু বাসুদা কোথায়? তাকে
তাকে তো ঘরের কোথাও দেখা যাচ্ছে না। তার ঘর থেকে আলোটা হাতে নিয়ে আমি বেরিয়ে এলাম বারান্দায়। বাইরে প্রকৃতি তখন যেন এক নৃশংস জানোয়ারের মতো অন্ধকারের আড়ালে ওঁত পেতে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাওয়ার শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। আমি আলোটা একটু উপরের দিকে তুলে ধরতেই দেখলাম যে বারান্দার এক কোণায় বাসুদা বসে আছে। আমার মনের ভেতরের আতঙ্কটা যেন দ্বিগুণ হয়ে গেল। মানুষটা এত রাতে ওখানে একা একা বসে কি করছে? মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? আমি কাছে গিয়ে ডাকতে যাব, দেখি সেই খেলনাটা হাতে নিয়ে বাসুদা খেলছে আর আর বাচ্চাদের মতো হাসছে। আমি তাকে খুব নিচু গলায় ডাকলাম, ও বাসুদা, তুমি তুমি এখানে কি করছো একা একা? চলো ঘরে চলো, ঘরে চলো। খেলনাটা পাশে নামিয়ে রেখে বাসুদা ধীরে ধীরে মুখ ঘোরালো আমার দিকে। কি বিশ্রী সেই মুখ, ঠোঁট দুটো সেই বিশ্রী ভাবে কান পর্যন্ত চেরা। এবার আর বসে নয়, সে এগোতে শুরু করেছে আমার দিকে। আর আমিও এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছি। সে যত এগোচ্ছে তার রূপ তত পরিবর্তন হচ্ছে। বাসুদার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই পৈশাচিক নারী মূর্তি। চেরা মুখের দুপাশে রক্তের ধারা শুকিয়ে গেছে, চোখে এক সাংঘাতিক প্রতিহিংসা। তার হাতে একটা বিশাল ধারালো কাঁচি। মাথাটা অনবরত কাঁপছে তার। সেই কাঁপুনির সাথে কপালে ছড়িয়ে থাকা চুলগুলো দুলছে তার। ঈশ্বর হয়তো এত তাড়াতাড়ি আমার মৃত্যু লেখেননি, তাই সেই রাতে সাক্ষাৎ মৃত্যুকে এত কাছ থেকে দেখেও আমি বেঁচে গেছিলাম। সেই মহিলা যখন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে, তখন আর কোনো উপায় না দেখে বাঁচার শেষ চেষ্টা করার জন্য আমার হ্যারিকেনটা ছুঁড়ে দিলাম তার দিকে। চোখের পলকে সমস্ত শরীরটা জ্বলে উঠল তার। সে এক ভয়ানক দৃশ্য। আমার চোখের সামনে জ্বলে যাচ্ছে একটা নারী মূর্তি। যন্ত্রণার তীব্র আর্তনাদ বেরিয়ে আসছে তার মুখ থেকে। শেষবারের মতো বারান্দার উল্টো দিক থেকে খেলনাটা বেজে উঠল। এই দৃশ্য সহ্য করার মতো মানসিক স্থিতি আমার ছিল না। আমি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালাম। প্রায় 3 দিন অচেতন অবস্থায় থাকার পর আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি বর্ধমান মেডিকেল কলেজের বেডে। মিস্টার গাঙ্গুলি, কেমন আছেন এখন? আমি ইন্সপেক্টর ঘোষ। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে নন্দীবাবু আর থানার বাকিরা। মানিকও এসেছে লক্ষ্য করলাম। তবে সবার সামনে দাঁড়িয়ে একজন বেঁটে খাটো কালো কুচকুচে লোক, পরনে সাধারণ পোশাক। তবে কি আমার অবস্থার কথা শুনে সদর থেকে আমার খবর নিতে কাউকে পাঠিয়েছে? আমি কথা বলতে গিয়ে বুঝতে পারলাম যে বড্ড কষ্ট হচ্ছে আমার। তাও আমতা আমতা করে বললাম, আচ্ছা বলছি বাসুদা কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ। লক্ষ্য করলাম এই কথায় উপস্থিত সকলেরই মুখগুলো কেমন যেন কালো হয়ে গেল। থানার কনস্টেবল হরিপদ নন্দী বললেন, সেদিন সকালে গ্রামের ওদিককার মানুষ ওনার আগুনে পুড়ে ঝলসে যাওয়া শরীরটা পায় আপনার বারান্দায়। তারপর আমাদেরকে খবর দেয়। সবাই মিলে তখন আপনাকে ধরাধরি করে আপনি তখন বারান্দায় আরেক দিকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা সবাই তখন ধরাধরি করে আপনাকে হাসপাতালে ভর্তি করাই। মনে হয় বাসুদা নিজের প্রাণের বিনিময়ে আমার প্রাণ রক্ষা করলো। আচ্ছা বলছি, আপনাকে কি এসপি সাহেব পাঠালেন নাকি? হ্যাঁ,
শেষের কথাগুলো বললাম নতুন ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে। উনি বললেন, না না মিস্টার গাঙ্গুলি, আমি আপনাদের সদর থেকে নয়, কলকাতা থেকে। হোমিসাইড। হোমিসাইড মানে মানে গোয়েন্দা দপ্তর? ভারী আশ্চর্য। আমি প্রশ্ন করতে গেলাম, আমার আমার সারা মুখ আবার ব্যথায় জ্বলে উঠল। বলছি, আমার কি তবে আমার কি হোমিসাইডে ট্রান্সফার হলো নাকি স্যার? হ্যাঁ, ট্রান্সফার হয়েছে, তবে হোমিসাইডে নয়, একেবারে শ্রীঘরে। মানে কি বলছেন আপনি? চমকে উঠে একটা চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। এবারে যন্ত্রণায় যেন আমার মাথাটা প্রায় প্রায় ছিঁড়ে গেল। লোকটা বলল, আরে শুয়োরের বাচ্চা, কানের সামনে চাচাচ্ছিস কেন? এই সরি, মুখটা খারাপ করে ফেললাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার গাঙ্গুলি। আপনার স্ত্রী ও সৎ মেয়েকে খুন করার দায়ে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। এক মুহূর্তের মধ্যে আমার আমার পৃথিবীটা যেন উল্টে গেল। কি বলছে লোকটা? অসম্ভব! কোনো মতেই জানতে পারার উপায় নেই কারোর। আমি পোড় খাওয়া দারোগা। 10টা বছর ধরে খুন খারাপি নিয়ে দিন রাত খেটেছি আমি। শয়ে দেশি বিদেশি বই পড়েছি ক্রাইম নিয়ে, ক্রিমিনোলজি নিয়ে। এটা হতেই পারে না। খুন দুটো একেবারে নিখুঁত হয়েছিল। আমাকে হতভম্বের মতো বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতে দেখে ইন্সপেক্টর ঘোষ বললেন, এনাদের তো শুনলাম বলেননি যে আপনার এখানে পানিশমেন্ট পোস্টিং ছিল। যাই হোক, আপনার ওয়াইফ আপনার আড়ালেই আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেনটা করার পর আপনাকে এখানে পাঠানো হয়। আপনি এখানে আসার পর আমরা আপনার ওয়াইফের সাথে একবারও যোগাযোগ করে উঠতে পারিনি। কলকাতায় আপনার বাড়ি তালাবন্ধ। সপরিবারেই আপনি এখানে এসেছেন কিনা সেটা যাচাই করতে সেদিন ট্রান্সফার সেলের নাম নিয়ে এই থানাতেই ফোন করে জানতে পারলাম যে আপনি একাই এসেছেন, মানে ওই বউ ছাড়া, অনলি উইথ আপনার হেল্প অর্থাৎ চাকর। তখনই প্রথম খটকাটা লাগলো আমাদের। আপনার স্ত্রী কলকাতাতেও নেই, এখানেও নেই, বাপের বাড়ির দিকেও তেমন কেউ নেই। তাহলে তার মেয়েকে নিয়ে তিনি গেলেন কোথায়? ফোনেও পাওয়া যাচ্ছিল না, সেটা তো কোয়াইট অবভিয়াস। ব্যাপারটা আর্জেন্টলি দেখতে বললেন অ্যাডিশনাল সাহেব, তাই করলাম। তবে পুরো তদন্তটাই আপনার আড়ালে চালাতে হলো। ইনকেস আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, আপনি সেটা নিশ্চয়ই স্রেফ আমাদের কাছে কনফেস করে দিতেন না, উল্টে ঢাকা দিয়ে রাখতেন, আর একজন পুলিশ অফিসারের থেকে ভালোভাবে কে আর ক্রাইমের প্রমাণ লোপাট করতে পারে বলুন? তা বাকি সব জায়গায় খোঁজ খবর করে যখন কোনো লাভ হলো না, তখন আমাকে এখানেই আসতে হলো। ভেবেছিলাম প্রথমে কয়েকটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকবো, কিন্তু তার হলো কই। 3 দিন আগে এসে দেখি আপনার এই অবস্থা। মানে ওই দিন সকালেই আপনি হসপিটালাইজড। অগত্যা থেকে যেতে হলো। অবশ্য তাতে ভালোই হলো। এমন অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার আর 14 বছরের কেরিয়ারেও কোনোদিন হয়নি মশাই। অল থ্যাঙ্কস টু দিস কিউরিয়াস ইয়ং ম্যান। এই বলে লোকটা মানিকের কাঁধে হাত রেখে স্নেহের স্বরে বললেন, বলো বলো বাবা, তুমি বাকিটা বলো তো, ভয় পেও না। মানিক ভয়ে ভয়ে একবার আমার দিকে তাকালো, যেন সে কোনো মানুষ নয়, তাকিয়ে আছে এক জলজ্যান্ত নরপিশাচের চোখে। তারপর বলতে লাগলো এক অদ্ভুত কাহিনী। সেদিনকে এমনি সাহেবকে ভালকি মাচান নিয়ে গেছিলুম ঘুরতে। জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখলুম ওই বাচ্চা মেয়েটাকে ঝুড়ি করে রাস্তার পাশে বসে খেলনা বিক্রি করছে। আমি তো বন্ধু বান্ধবদের সাথে প্রায় যাই ওখানে। ওকে কিন্তু এর আগে কখনো দেখিনি। মেয়েটাকে দেখতেই যেন মাথাটা বনবন করে ঘুরে গেল।
চোখের সামনে পরপর কতগুলো ছবি ফুটে উঠল। আমি কলকাতার মতো শহরে একটা বাড়ির ছাদে, একটা বউ ওই মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে আছে, মেয়েটার হাতে ওই খেলনাটা, ছাদের ওপর রাখা বড় বড় ফুল গাছের টবের দিকে আঙুল দিয়ে বারবার কি যেন দেখাচ্ছে আমায়। ওদের দুজনেরই মুখ দুটো ঠোঁটের পাশ থেকে চেরা, মাড়ি দুটো কঙ্কালের মতো বেরিয়ে আছে, গা ভর্তি কাটা চেরা দাগ। তারপরেই আমি দেখি আবার দাঁড়িয়ে আছি ওই ভালকি জঙ্গলের রাস্তায়, সামনে মেয়েটা খেলনা বিক্রি করছে। এবার দেখলাম এই মেয়েটারও ঠোঁটের দুপাশে একটা লম্বা চেরা দাগ, কিন্তু জায়গাটা শুকিয়ে গেছে। কে যেন আমায় বলল ওর থেকে ওই খেলনাটা নিয়ে সাহেবকে দিতে। আমি কিনতে গেলুম, কিন্তু মেয়েটা কোনো টাকা না দিয়েই খেলনাটা আমায় দিয়ে দিল। সাহেবকে খেলনাটা দেওয়ার পর যখন বৃষ্টি নামলো, ও কিন্তু ওই রাস্তার পাশেই বসে রইল, সাহেবের দিকে তাকিয়ে ঠিক একভাবে। তখনই খেলনাটা নাড়াচাড়া করতে করতে সাহেবের হাতটাও কেটে গেল। এরপর থেকেই মাঝে মাঝে ওরা আমায় রাতের বেলা দেখা দিত। আমি না চাইতেও ওদের পিছন পিছন কি একটা ভাবে যেন আমায় ঘর থেকে টেনে নিয়ে যেত রাতে, আর এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতো যেখানে ওই খেলনাটাকে খুঁজে পেতুম। আবার ওটাকে তুলে নিয়ে ওদের পিছন পিছন গিয়ে ওরা যেখানে দেখাতো সেখানে আমি রেখে দিয়ে আসতুম। বেশিরভাগ সময় এটা সাহেবের বাড়ির বাইরে থেকে খেলনাটা নিয়ে বাড়ির ভিতরে রেখে আসতে হতো। কিন্তু একবার ওই মন্দিরতলায় রিক্সা স্ট্যান্ডের পাশের ওই গলিটায় একটা পুরনো হলতে বাড়ির সামনে রেখে এসেছিলাম ওটাকে। তারপরে আমার আর কিছু মনে থাকতো না। সকালে ঘুম থেকে উঠে দেখতুম আমি আমার ঘরেই শুয়ে আছি। কালো বেটে ইন্সপেক্টর আবার ওর কাঁধে হাত রেখে বললেন, ওর সাথে আমার দেখাটা একেবারে কাকতালীয় ভাবে হয়ে গেছিল, জানেন তো। ওকে থানার পাশে ঘুরঘুর করতে দেখে আমি ওকে ডেকে পাঠাই। খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু একটু অভয় দিতে এই সব ঘটনা খুলে বলল আমায়। এমন অদ্ভুত ঘটনা তো আর বিশ্বাস করা যায় না, কিন্তু তাও একটা চান্স নিয়েই দেখলাম, বুঝলেন। কাল সকালেই কলকাতার হোমিসাইডে ফোন করে বললাম যে আপনার বাড়ির তালা ভেঙে বাড়ির ছাদে গিয়ে রাখা টবগুলো দেখতে। 12টা বড় বড় টবে নিজের স্ত্রী ও সৎ মেয়েকে পিস পিস করে রেখে এসেছিলেন মিস্টার গাঙ্গুলি। তাই তো মনে হয় আপনার ওই চাকরটাও এর মধ্যে ইনভলভড ছিল। যাক, সেটা তো পুরোই মরেছে। আর আপনি তো আমার সাথে যাবেনই লকআপে। ইউ আর হিয়ার বাই ডিসচার্জ ফ্রম ইউর ডিউটি। ফরেনসিকে সব চলে গিয়েছে কালকেই। কাল রাত্রেই ডিএনএ স্যাম্পল ম্যাচ করে গেছে। তবে একটা জিনিস বুঝতে পারলাম না, আপনার মুখের এই অবস্থাটা কে করলো? মানে প্রশ্নটা করতে গিয়ে আবার ব্যথাটা মাথা ছাড়া দিয়ে উঠলো একদম। কিন্তু কিন্তু সেটাকে ছাপিয়ে আমার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা। মনামি মানে মানে আমার বউকে আমি মেরেছিলাম, খুন করতে চাইনি প্রথমে, কেবল কেবল ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। বড় অবাধ্য ছিল। বাড়ির বউ হয়ে চাকরি করতে যাওয়া, বাইরের লোকের সাথে বেশি মেলামেশা করা, কতবার বারণ করেছিলাম এসব করতে। বাইরের জগৎটা তো ভালো নয়, সব নেকড়ের দল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। শেষে যখন আমি বারণ করা সত্ত্বেও ওদের অফিস পিকনিকে গেল, সেদিন ফেরার পর দিলাম ওর বাইরে বেরোনো একেবারে বার করে। বাসুদাকে বলেছিলাম ওকে চেপে ধরে রাখতে, আর আমি রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এসে ওর ঠোঁট দুটো চিড়ে দিলাম। যাক এবারে মুখ নিয়ে বাইরে। কিন্তু আতঙ্কের অভিঘাতে যে ওর হৃদযন্ত্রটাই থেমে যাবে আমি বুঝতে পারিনি। আর মেয়েটাও ছিল মায়ের মতো অবাধ্য একেবারে।
কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী। ওর কাছে কোনোভাবেই এই ঘটনা চেপে রাখা যেত না। তাই তাই ওকেও দিলাম শেষ করে। তখন তখন আমার শরীরের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যেন রক্তের জায়গায় বিষ বইছে। ওর ওর মুখটা ওইভাবেই চিরে দিলাম আমি। পোয়েটিক পোয়েটিক জাস্টিস আর কি। কিন্তু মাঝখান থেকে এই হতচ্ছাড়া ছেলেটা এসে সব কিছু গন্ডগোল পাকিয়ে দিল একেবারে। মা মা মেয়ে মরেও মরেও আমার আমার গোটা জীবনটা শেষ করে দিয়ে গেল। গোটা জীবনটা। ওদের তো আর কেউ ছিল না যে খোঁজ খবর নেবে। নার্সটা বোধহয় একটা আয়না নিয়ে তৈরি ছিল। আমার মুখের সামনে সেটা তুলে ধরতেই দেখলাম আমার ঠোঁটের দুপাশে কান অবধি ব্যান্ডেজ করা। ইন্সপেক্টর ঘোষ বললেন, আপনাকে যখন গ্রামের লোক উদ্ধার করে তখনও তো আমি এখানে এসে পৌঁছইনি। তবে তাদের মুখেই শোনা যে আপনার মুখটা ঠোঁটের পাশ দিয়ে বিশ্রীভাবে প্রায় কান অবধি কে যেন চিরে দিয়েছিল। সেই ফাঁক দিয়ে মাড়ি সমেত দুপাটি দাঁত বেরিয়ে পড়েছিল একেবারে কঙ্কালের মতো, রক্তে ভাসাভাসি, যেন কেউ গলার বদলে ভুল করে আপনার গাল দুটো জবাই করে দিয়েছে। ওরা তো ভেবেছিল আপনি বোধহয় মরেই গেছেন। মরে গেলেই বোধহয় বেঁচে যেতেন মিস্টার শুয়োরের বাচ্চা। এই দেখো আবার মুখ খারাপ করে ফেলছি, সরি। বাট ওই কবি বলেছেন, পাপ বাপ কেউ ছাড়ে না। আপনি তো কোন মামুলি একটা শুয়োরের আচ্ছা আপনি থাকুন, নন্দীবাবুরাই আপনাকে পাহারা দেবে। চলো মানিক, একটু ভালকি মাচানটা ঘুরে আসি গে। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বর্ধমানের এক গ্রামে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর বিশেষ বিজ্ঞপ্তি, ওদের দুজনকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। নমস্কার, শুভরাত্রি।